মুহূর্তে ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া বায়োলজির একটি স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। দেখো, এর আগে একটি স্যাম্পল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে, এটি বোর্ড প্রদত্ত আরেকটি অর্থাৎ 2 নম্বর স্যাম্পল কোশ্চেন পেপার আরেকটা অর্থাৎ স্যাম্পল কোশ্চেন পেপার সেট 1 দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু সেট নাম্বার 2। যারা সেট নাম্বার 1 দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এই যে স্যাম্পল কোশ্চেন পেপার 2 যেটা রয়েছে এটা কিন্তু আমাদের টিম ননস্টপ কাজ করে বানিয়েছে। দেখো, এই যে স্যাম্পল কোশ্চেন পেপার তার সাথে সাথে ব্রহ্মাস্ত্র সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলো ভিডিও, এবং তার পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট পিআইকিউ এবং যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোতে বানানো স্পেশাল মডেল কোশ্চেন্সের ডিটেলস কিন্তু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আমাদের টিম নন স্টপ কাজ করে যাচ্ছে, তাই তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার রয়েছে। তুমি এই যে মডেল কোশ্চেন সেট এবং ব্রহ্মাস্ত্র সিরিজের যে প্রশ্নগুলো উত্তরগুলো রয়েছে সেগুলো ডিটেলস নোট তুমি পেয়ে যাবে। দেখো নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হও। সায়েন্স দাদা স্পেশাল মেম্বারশিপ যেটা রয়েছে, সায়েন্স দাদা মেম্বারশিপ 59 টাকা, সেই 59 টাকাতে জয়েন করো এবং নোটগুলো ডিটেলস দেখো এবং আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাপোর্ট করো। আর যারা নিটের জন্য প্রিপারেশন করছো তারা নিটের জন্য স্পেশাল দেখো নিট ব্যাচ রয়েছে, জয়েন করো। তোমাদের পরে যে সেমিস্টার আছে থার্ড সেমিস্টারও এরকম আমরা অনেক নোট নিয়ে আসবো। আমাদের টিম টোটালটা কাজ করছে আমাদের মোটিভেট করার জন্য। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো। আর প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রচুর কমন আসছে, তাই আমি বলবো যে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো আর বেস্ট থেকে বেস্ট রেজাল্ট তৈরি করো। আমি চাই তুমি একটা সেরা জায়গায় লাইফে পৌঁছাও, তাই অবশ্যই মন দিয়ে পড়ো আর সব থেকে সেরা রেজাল্ট করো। চলো, পরীক্ষার জন্য তোমাদের জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির পশ্চিমবঙ্গ পর্ষদের দেওয়া একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। তোমাদের এই এক্সামে ফুল মার্কস রয়েছে 35, যার জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। কোনো স্কুলে 2 ঘন্টাও থাকতে পারে। সেকশন এর 2 মার্কের কোয়েশ্চেনগুলি দেখে নাও। এখানে 2 মার্কের 4টা কোয়েশ্চেন থাকবে, দেখো। এরপরে সেকশন বি এ 3 মার্কসের 6টা কোয়েশ্চেন থাকবে, আর সেকশন সি এর থাকবে 4 মার্কের 1টা, আর সেকশন ডি এ থাকবে 5 মার্কের 1টা। তো কোয়েশ্চেনগুলি দেখে নিলে, এই কোয়েশ্চেনগুলি আজকে আমি তোমাদের সম্পূর্ণ সলভ করে দেব। ওকে, ফার্স্টেই দেখো, সেকশন এর ফার্স্ট কোয়েশ্চেনে বলেছে ক্রেবস চক্রকে কেন উভধর্মী পথ বলা হয়। দেখো, ক্রেবস চক্রকে উভধর্মী পথ বলার কারণ হচ্ছে এটা মেনলি ক্যাটাবলিক আর অ্যানাবলিক উভয় প্রক্রিয়ায় চালায়, এই কারণে এটাকে তোমার উভধর্মী পথ বলা হয়। ওকে, তাহলে বুঝে গেলে। নেক্সট, এরপরে ক্যাটাবলিকের ভূমিকা কি বলো তো? ক্যাটাবলিকের ভূমিকা হচ্ছে ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোএনজাইম কার্বন ডাইঅক্সাইড এবং শক্তিতে জারিত হয়। আর অ্যানাবলিকের যদি ভূমিকা বলি তাহলে হবে এই চক্রে মধ্যবর্তী যৌগগুলো যে রয়েছে, যেমন তোমার আলফা কিটোগ্লুটারেট এবং অক্সালো অ্যাসিটেট অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়। এই কারণেই এই দ্রুত ভূমিকার কারণে ক্রেবস চক্রকে উভধর্মী পথ বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন অথবা কোয়েশ্চেন বলেছে যে বিভিন্ন সাবস্ট্রেট শোষণকালে জারিত হয়, কিভাবে রেসিপিরেটরি কোসেন নির্দেশ করে যে কোনো ধরনের সাবস্ট্রেট অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট বা প্রোটিন জারিত হচ্ছে। এখানে বলে দিয়েছে, দেখো, আর কিউ ইকুয়ালস টু A/B এবং এ এবং বি দ্বারা কি বোঝায়, কোন ধরনের সাবস্ট্রেট আর কিউ 1 greater than 1 এবং less than 1 হয়। দেখো, আর কিউ বলতে আমরা জানি রেসিপিরেটরি কোসেন্ট, তাই তো? রেসিপিরেটরি কোসেন্ট ইকুয়ালস টু হবে নির্গত কার্বন ডাইঅক্সাইডের আয়তন বাই শোষিত অক্সিজেনের আয়তন। এটা হচ্ছে মেনলি ফর্মুলাটা। এ দ্বারা কি হয়, নির্গত কার্বন ডাইঅক্সাইড এর আয়তন এবং বি দ্বারা শোষিত অক্সিজেনের আয়তন বোঝায়। কার্বোহাইড্রেটের আর কিউ বলতে রেসিপিরেটরি কোসেন্টের ক্ষেত্রে 1, ফ্যাটের হচ্ছে আর কিউ লেস দেন 1 এবং প্রোটিনের ক্ষেত্রে আর কিউ প্রায় ধরো 0.8-এর মতো। আর 1-এর বেশি আর কিউ নির্দেশ করে কার্বোহাইড্রেট জারিত হচ্ছে, আর 1-এর কম আর কিউ নির্দেশ করে ফ্যাট বা প্রোটিন জারিত হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মনে করো এমন কিছু উদ্ভিদ আছে যাদের ক্লোরোফিল বি এর উচ্চ ঘনত্ব রয়েছে কিন্তু ক্লোরোফিল এ এর অভাব রয়েছে, তারা কি সালোক সংশ্লেষ করতে পারবে? তাহলে কেন উদ্ভিদের ক্লোরোফিল বি এবং অন্যান্য আনুষঙ্গিক রঞ্জক রয়েছে? দেখো, এটার ক্ষেত্রে কি হবে বলো তো? ক্লোরোফিল এ ছাড়া উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না, আমরা এটা জানি। আর ক্লোরোফিল বি এবং অন্যান্য যে আনুষঙ্গিক রঞ্জকগুলি রয়েছে এর ক্ষেত্রে আলোর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের শোষণ করে এবং এটা কি করে, সেই শক্তির ক্লোরোফিল এতে স্থানান্তরিত করে।
দেখো অ্যান্সারটা। এরপরে অথবার কোয়েশ্চেনটা দেখো। অথবার কোয়েশ্চেনে বলেছে যে একটি রাবার ব্যান্ড প্রসারিত হয়ে তার আসল অবস্থানে ফিরে আসে। বাবল গাম প্রসারিত হয় কিন্তু এটি তার আসল অবস্থানে ফিরে আসে না। দুটি প্রক্রিয়ার মধ্যে কি কেন পার্থক্য আছে? উদ্ভিদ বৃদ্ধি কোনো পার্থক্য আছে? উদ্ভিদ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এটি আলোচনা করো। দেখো রাবার ব্যান্ডের প্রসারণে স্থিতিস্থাপক মানে ইলাস্টিক, যেখানে বাবল গ্রামের প্রসারণ প্লাস্টিক, তাই না? আর উদ্ভিদ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কি স্থিতিস্থাপক প্রসারণ অস্থায়ী আর বিপরীতমুখী হয়, যা কি হয় কোষের জল শোষণ এবং স্ফীতির কারণে ঘটে। ওকে। আর প্লাস্টিক প্রসারণের ক্ষেত্রে কি হয় বলো তো? প্লাস্টিক প্রসারণ স্থায়ী আর অপরিবর্তনীয়, যা কি করে কোষের প্রাচীরে নতুন উপাদান যোগ করার কারণে ঘটে। আর উদ্ভিদের দীর্ঘমেয়াদী বৃদ্ধি প্লাস্টিক প্রসারণের উপর নির্ভর করে। ওকে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে নেক্সট কোয়েশ্চেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয়, তাই তো? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের কার্যকলাপ স্নায়ু এবং হরমোন উভয় পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। স্নায়ু নিয়ন্ত্রণ কী হবে? স্নায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভেগাস স্নায়ু বা অন্যান্য স্নায়ু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের গতিশীলতা এবং নিঃসরণ নিয়ন্ত্রণ করে। ওকে। আর হরমোন নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্যাস্ট্রিন, সিস্টোকেনিন এবং সিক্রেটেনিনের মতো হরমোনগুলি বিভিন্ন পাচক গ্রন্থি থেকে পাচক রসের নিঃসরণে নিয়ন্ত্রণ করে। এরপরে অথবার কোয়েশ্চেন দেখো। কোন শারীরবৃত্তীয় পরিস্থিতিতে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস দেখা যায়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস দেখা যায় যখন একজন RH নেতিবাচক মহিলা RH পজিটিভ ইতিবাচক শিশুর জন্ম হয়। প্রথম গর্ভাবস্থায় মায়ের শরীরে কি হয়? শিশুর RH পজিটিভ অ্যান্টিজেনের সংস্পর্শে আসে এবং অ্যান্টিবডি তৈরি করে। পরবর্তী গর্ভাবস্থায় কি হয়? এই অ্যান্টিবডিগুলি প্লাসেন্টা অতিক্রম করে এবং শিশুর লোহিত রক্তকণিকা ধ্বংস করে, যার ফলে কি হয়? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়। ওকে। নেক্সট কোয়েশ্চেন চরমবৃক্ক বিকলতার সংশোধনের জন্য কোন পদ্ধতি সুপারিশ করা হয়? চরমবৃক্ক বিকলতার সংশোধনের জন্য মেনলি বৃক্ক প্রতিস্থাপন, যেটাকে বলা হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট সবচেয়ে সুপারিশকৃত পদ্ধতি। তাছাড়াও ডায়ালিস একটি অস্থায়ী সমাধান, কিন্তু এটি দীর্ঘমেয়াদী বৃক্কের কার্যকারিতা পুনরুদ্ধার করতে পারে না। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে, যেমন তুমি বলতে পারো বৃক্ক প্রতিস্থাপন একটি সুস্থ বৃক্ক প্রতিস্থাপন করে, যা কি হয় রোগীর জীবনযাত্রার মান উন্নত করে এবং দীর্ঘমেয়াদী বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এরপরে সেকশন বি এর কোয়েশ্চেন দেখো। কি বলেছে যে সালোক সংশ্লেষের অন্ধকার প্রতিক্রিয়ার ধাপগুলি লেখো যেখানে আলোক প্রতিক্রিয়ার পণ্যগুলি ব্যবহৃত হয়েছে। দেখো সালোক সংশ্লেষের অন্ধকার প্রতিক্রিয়া কেলভিন চক্র ধাপগুলি যেখানে আলোক প্রতিক্রিয়ার পণ্যগুলি ব্যবহৃত হয়েছে সেটা হবে কার্বন ফিক্সেশন, যেখানে কি হয় রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে কি করে 3-ফসফোগ্লিসারেট PGA তৈরি করে। ওকে। তারপর যখন রিডাকশন হয় সেই সময় কি হবে? PGA গ্লিসারলডিহাইড 3-ফসফেট এ রূপান্তরিত হয়। এই ধাপে কি হবে? আলোক প্রতিক্রিয়ার ATP এবং NADPH ব্যবহৃত হয়। তারপর যখন RUBP পূর্ণজন্ম হবে তখন কি হবে? G3P RUBP-তে পূর্ণজন্ম হয়। এই ধাপেও ATP ব্যবহৃত হয়। নেক্সট অথবার কোয়েশ্চেন দেখো। ফ্লো চার্টের সাহায্যে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটি লেখো। গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ার ফ্লোচার্টটি হবে প্রথমত গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, যেখানে ATP ব্যবহৃত হবে। তারপর গ্লুকোজ 6-ফসফেট থেকে কী হবে? ফ্রুক্টোজ 6-ফসফেট উৎপন্ন হবে। তারপর ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা ATP ব্যবহৃত হবে। এর থেকে কী হবে? গ্লিসারলডিহাইড 3-ফসফেট প্লাস হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হবে। এর থেকে কী হবে? G3P উৎপন্ন হবে। আর G3P থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট তৈরি হবে। তারপর 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট, যেখানে ATP তৈরি হয়। এর থেকে কি হবে? 2 অণু ফসফোগ্লিসারেট তৈরি হবে। তারপর এর থেকে হবে ফসফোইনোল পাইরুভেট বা PEP। তাহলে কি হলো? ফসফোইনোল পাইরুভেট তৈরি হবে। আর এখান থেকে কি হবে? অর্থাৎ PEP থেকে কি হবে? পাইরুভেট তৈরি হবে। এখানে ATPও তৈরি হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো।
কোন অবস্থায় অক্সিজেন বিভাজন বক্ররেখার ডানে সরানো হয় এবং আবার বামে স্থানান্তরিত হয়? এর ক্ষেত্রে যখন ডানে স্থানান্তরিত হবে তখন হবে অক্সিজেন বিভাজন বক্ররেখার ডানে সরে যায় যখন পিএইচ কমে যায়। এরপরে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং কি হয়, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পায়। এটি টিস্যুতে অক্সিজেনের সরবরাহের পক্ষে। তাছাড়াও বামে যখন স্থানান্তরণ হয় তখন কি হয়, অক্সিজেনের বিভাজন বক্ররেখা বামে সরে যায়। তাহলে কোন দিকে সরে যাচ্ছে? বামের দিকে। যখন কি হয়, পিএইচ বৃদ্ধি পায় আর তাপমাত্রাটা হ্রাস পায়। এর ফলে কি হয়, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটাও হ্রাস পেয়ে যায়। এটি ফুসফুসে অক্সিজেনের গ্রহণের পক্ষে কাজ করে। ওকে, নেক্সট অথবার কোয়েশ্চেন দেখো, খাদ্যনালীতে চর্বি শোষণের প্রক্রিয়া লেখো। খাদ্যনালীতে চর্বি শোষণের প্রক্রিয়া হলো প্রথমত ক্ষুদ্রান্তে পিত্ত লবণ চর্বিকে ছোট ছোট মাইসেলে বিভক্ত করে। তারপর লাইপেজ এনজাইম মাইসেল থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল মুক্ত করবে। তারপর মেনলি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এপিথেলিয়াল কোষের দ্বারা শোষিত হয় এবং ট্রাইগ্লিসারাইড গঠন করে। এছাড়াও কি হয়, ট্রাইগ্লিসারাইড কাইলোমাইক্রনে প্যাকেজ করা হয় এবং কি হয়, ল্যাকটেল দ্বারা শোষিত হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কোন উদ্ভিদের বৃদ্ধির নিয়ন্ত্রক ব্যবহার করবে? প্রথমত একটি ডালপালার মধ্যে রুটিং প্ররোচিত অক্সিন, তারপর একটি ফল দ্রুত পাকা ইথিলিন, তারপর অ্যাক্সিলারি বার্ডের বৃদ্ধি প্ররোচিত করে সাইটোকাইনিন, বিলম্বিত পাতার সেন্সেস সাইটোকাইনিন, চাপযুক্ত অবস্থায় পাতা স্টোমাটার বন্ধ হয়ে যায় অ্যাবসাইসিক অ্যাসিড, আর বোল্ট একটি রোসেট উদ্ভিদ জিব্রেলিন। নেক্সট কোয়েশ্চেন, কিডনির কার্যকারিতা নিয়ন্ত্রণে রেনিন এনজিওটেনসিন কী ভূমিকা পালন করে? রেনিন এনজিওটেনসিন সিস্টেম কিডনির কার্যকারিতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও রক্তচাপ কমে গেলে কিডনি রেনিন নিঃসরণ করে। রেনিন জেনকে এনজিওটেনসিন 1 এ রূপান্তরিত করে। তাছাড়াও এনজিওটেনসিন 1 এনজিওটেনসিন 2 এ রূপান্তরিত হয়, যা কী করে, এনজিওটেনসিন 2 রক্তনালীকে সংকুচিত করে এবং অ্যালডোস্টেরন নিঃসরণ করে, যা সোডিয়াম এবং জল ধরে রাখে, যার ফলে কি হয়, রক্তচাপের বৃদ্ধি হয়। নেক্সট অথবার কোয়েশ্চেন দেখো, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কার্ডিয়াক চক্রে যে ঘটনাটি ঘটে তা লেখো। ভেন্ট্রিকুলার ডায়ালাইসিসের সময় কার্ডিয়াক চক্রে যা ঘটে, প্রথমত ভেন্ট্রিকুলার পেশি শিথিল হয়ে যায়, তারপর অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ বন্ধ হয়ে যায়, তারপর অ্যান্ট্রিয়া রক্ত পূর্ণ হতে থাকে। এছাড়াও হয় মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভ খোলে ভেন্ট্রিকল। এছাড়াও কী হয় বলো তো, ভেন্ট্রিকল রক্তে পূর্ণ হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত প্যারামিটারের ভিত্তিতে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। প্যারামিটারগুলো দেখে নাও। দেখো এ থেকে এফ পর্যন্ত প্যারামিটার বলেছে। প্রথমত প্যারামিটারগুলো 3টি ছক করো। 3টি ছকের মধ্যে লিখবে প্যারামিটার C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদ। এর প্যারামিটারগুলো প্রথমে তো লিখে নেবে ABCD করে এফ পর্যন্ত লিখে নেবে। প্যারামিটারগুলো দেওয়া হচ্ছে, দেখো প্রথমে তো দেওয়া হচ্ছে প্রথম স্থিতিশীল পণ্য। C3-র ক্ষেত্রে কি হয় বলো তো, C3 উদ্ভিদের ক্ষেত্রে 3-ফসফোগ্লিসারেট বা PGA, আর C4-এর ক্ষেত্রে অক্সালো অ্যাসিটেট OAA। ওকে, তারপর বিয়ে বলেছে প্রাথমিক CO2 গ্রহণকারী। এর ক্ষেত্রে C3 উদ্ভিদে হয় RUBP আর C4 উদ্ভিদে হয় PEP। প্যারামিটারের বলেছে সি নাম্বারে ফটো রেসপিরেশন C3 উদ্ভিদে অনেক উচ্চ মাত্রায় হয় আর C4 উদ্ভিদে অনেক কম মাত্রায় হয়। তারপর ডি নাম্বারে বলেছে প্রধান CO2 ফিক্সিং এনজাইম। এখানে C3 উদ্ভিদের ক্ষেত্রে রুবিস্কো হয় আর C4 উদ্ভিদের ক্ষেত্রে পেপ কার্বক্সিলেজ। আর তোমার ইয়ের বলেছে সর্বোত্তম তাপমাত্রা C3 উদ্ভিদের ক্ষেত্রে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আর C4 উদ্ভিদে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হয়। আর এফে বলেছে ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমি C3 উদ্ভিদে অনুপস্থিত থাকে আর C4 উদ্ভিদে উপস্থিত। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, রোহনের ঠাকুমা তার পিঠে প্রচণ্ড ব্যথার অভিযোগ করেছেন। ডাক্তার তাকে পরীক্ষা করে হাড়ের খনিজ ঘনত্ব পরীক্ষা করার পরামর্শ দেন। প্রথমত বলেছে ডাক্তার কোন ব্যাধি নিশ্চিত করতে চান। দ্বিতীয়ত বলেছে এই চিকিৎসা অবস্থার সম্ভাব্য কারণ কি হতে পারে। আর তৃতীয়ত বলেছে এই রোগের দীর্ঘস্থায়ী প্রভাব কী, তাই তো।
দেখো ডাক্তার কোন ব্যাধি নিশ্চিত করতে চান, এটার ক্ষেত্রে হবে অস্টিওপোরোসিস রোগটা ডাক্তার নিশ্চিত করতে চান। আর এই চিকিৎসা অবস্থার সম্ভাব্য কারণ হতে পারে, যেমন ক্যালসিয়ামের অভাব হতে পারে, তারপর ভিটামিন ডি এর অভাব হতে পারে, হরমোনের পরিবর্তন হতে পারে, বয়স বৃদ্ধির জন্য হতে পারে, তারপর জেনেটিকের প্রবণতাও হতে পারে এবং কিছু ওষুধের সাইড এফেক্টও হতে পারে। এই রোগের দীর্ঘমেয়াদী প্রভাব হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, মানে হাড় ভেঙে যাওয়া, মেরুদণ্ডের সংকোচন, তারপর উচ্চতা হ্রাস এবং দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে। নেক্সট সেকশন সি এর কোশ্চেন 4 মার্কের একটা থাকবে। প্রদত্ত চিত্রটি অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। ছবিটা দেখে নাও। দেখলে প্রথমত বলেছে প্রদত্ত চিত্রে লেভেলযুক্ত অংশ এ, বি এবং সি চিহ্নিত করো। তারপর বলেছে প্রদত্ত বিক্রিয়ায় বৈশিষ্ট্যগত আকৃতি কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। আর এ এবং বি এর মধ্যে যে কোনো 4টি পার্থক্য দাও। প্রথমত এর কোশ্চেনের অ্যান্সারটা জেনে নিই। বলেছে যে এ, বি, সি এর চিহ্নিত করতে, তাই তো। এ হবে ইলেকট্রন অ্যাকসেপ্টর, কী হবে? এ ইলেকট্রন অ্যাকসেপ্টর। বি হবে আলোক সংগ্রহকারী কমপ্লেক্স। আর সি হবে এটিপি। নেক্সট বি এর উত্তরে হবে, এই যে বলেছে যে প্রদত্ত চিত্রটি আলোক নির্ভরশীল বিক্রিয়া বা ফটোফসফোরাইলেশনের এর একটি চিত্র। তাহলে কিসের চিত্র? একটি ফটোফসফোরাইলেশন। এই প্রক্রিয়ায় আলোকের উপস্থিতিতে জল মানে H2O ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন উৎপন্ন হয়। আলোক সংগ্রহকারী কমপ্লেক্স আলোকের ফোটন শোষণ করে এবং এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কী করে? ইলেকট্রন অ্যাকসেপ্টরের স্থানান্তরিত করে। এছাড়াও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কী করে? ইলেকট্রন যে স্থানান্তরণের সময় প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হয়, যা এটিপি সিনথেস নামক এনজাইমের মাধ্যমে কী করে? এটিপি উৎপাদনে সাহায্য করে। ওকে, তারপর NADPH হলো একটি কী বলতো? ইলেকট্রন বাহক, যা কী করে? ইলেকট্রন অ্যাকসেপ্টরের থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং কী করে? কেলভিন চক্রে ব্যবহার করা হয়। এটাকে তাহলে কোথায় ব্যবহার করা হয়? কেলভিন চক্রে। ওকে, নেক্সট সি এর অ্যান্সারে বলেছিল পার্থক্য বলেছিল, মানে এ আর বি এর পার্থক্য। এর প্রথমত কাজ কি বলতো? ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে স্থানান্তর করে। আর বি এর ক্ষেত্রে আলোকের ফোটন শোষণ করে এবং আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আর এর অবস্থান হবে এর থাইলাকয়েড ঝিল্লির বাইরের দিকে আর বি এর থাইলাকয়েড ঝিল্লির ভিতরে। ওকে, আর এর গঠন হবে তোমার প্রোটিন এবং কোএনজাইম দ্বারা গঠিত হয়। আর বি হবে ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক দ্বারা গঠিত হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন সেকশন ডি এর 5 মার্কের একটা বলেছে যে প্রদত্ত গ্রাফটি অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। গ্রাফটা দেখো, দেখলে এ নাম্বারে বলেছে প্রদত্ত গ্রাফটি কি উপস্থাপন করে। বিয়ে বলেছে এই গ্রাফের সাহায্যে একজন কিভাবে হৃদস্পন্দনের হার নির্ধারণ করতে পারে। তাছাড়া প্রদত্ত গ্রাফের কোন বিন্দুটি এসএ নোডের সক্রিয়তা নির্দেশ করে। আর এটা সির 1। আর সির 2 বলেছে গ্রাফে বি এবং সি বিন্দু কি নির্দেশ করে। আর দিয়ে বলেছে প্রদত্ত গ্রাফের গুরুত্ব কী। প্রথমত এর অ্যান্সার জানি। প্রদত্ত গ্রাফটি একটি ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম উপস্থাপন করে, যা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করে। এবার ইসিজি গ্রাফে দুটি পরপর আর তরঙ্গের মধ্যে সময় পরিমাপ করে হৃদস্পন্দনের হার নির্ধারণ করে, যাতে যেতে পারে। কি করে? যখন নির্ধারণ করে তখন সেটা যেতে পারবে। দুটি আর তরঙ্গের মধ্যে সময় যত কম হবে হৃদস্পন্দনের হার তত বেশি হবে। আর গ্রাফে বি বিন্দু QRS কমপ্লেক্স নির্দেশ করে, যা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্রতিনিধিত্ব করে। গ্রাফে সি বিন্দু টি তরঙ্গ নির্দেশ করে, যা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন প্রতিনিধিত্ব করে। এরপর ইসিজি গ্রাফ হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করে, যা হৃদরোগের নির্ণয় এবং পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হৃদস্পন্দনের হার, তারপর হৃদযন্ত্রের ছন্দ এবং হৃদযন্ত্রের যে বিভিন্ন অংশের কার্যকারিতা রয়েছে সেই সম্পর্কে তথ্য প্রদান করে। ইসিজি গ্রাফের বিভিন্ন অংশের ব্যাখ্যা। পি তরঙ্গ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন নির্দেশ করে, QRS কমপ্লেক্স ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন নির্দেশ করে, আর টি তরঙ্গ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন নির্দেশ করে। ইসিজি গ্রাফের মাধ্যমে কি হয় বলো তো? বিভিন্ন হৃদরোগ যেমন অ্যারিথমিয়া, তারপর হার্ট অ্যাট্যাক এবং কার্ডিওমায়োপ্যাথি নির্ণয় করা সম্ভব হয়।
আমাদের এই স্যাম্পল কোয়েশ্চেন সেটটি এখানেই আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওগুলি অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমার যেহেতু তুমি পরীক্ষা দিচ্ছ, তো তোমার পরীক্ষা যেন খুব 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 ভালো হয়। আর তোমাদের পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক।